Hello student, welcome to my channel Basic Science Notebook 321। কেমন আছো তোমরা? দেখো আমরা এবিটিএ টেস্ট পেপারের কেমিস্ট্রি পেপার 268 এর আগের দুটো পার্ট আমরা সলভ করেছি দুটো ভিডিওর মাধ্যমে। 5 নম্বরের কোশ্চেন এমসিকিউ ও 1 নম্বরের কোশ্চেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 3 নম্বরের বড় কোশ্চেনগুলো আলোচনা করব। আমরা এই নিয়ে প্রায় 13 টেস্ট পেপার আমরা সলভ করলাম এবিটিএ থেকে। একটা ডব্লিউবিটিএ পেপার সলভ করেছি, কাউন্সিলের পেপার একটা হয়েছে, আর সালের কোশ্চেনগুলো হয়েছে। তো আমরা আর এবিটিএর দুটো পেপার সলভ করব। ডব্লিউবিটিএর পেপার যদি সময় থাকে আর দুটো বলেছিলাম 5টা পেপার সলভ করবো, কিন্তু হয়তো তোমাদের পরীক্ষা তো এগিয়ে এসছে, ওই জন্য হয়তো সেটা সময় হয়ে উঠবে না। যদি হয় আমি করে দেবো। আরেকটা বিষয়, যেটা এই পেপারে একটা কোশ্চেন ছিল ক্লোরোবেনজিন এবং বেঞ্জাইল ক্লোরাইডের মধ্যে কোনটি সিলভার নাইট্রেট দ্রবণে সাদা উৎক্ষেপ দেবে। এটা একজন স্টুডেন্ট আমাকে জানিয়েছিল যে স্যার বুঝতে পারিনি। তো আমি এই পার্টের অর্গানিক যখন শুরু করব কোশ্চেনগুলো, তখন আমি কিন্তু এটা ডিসকাস করে দিচ্ছি। এখন এটা দেখতে থাকুক। যেটা ফিজিক্যালের পার্ট যে কোশ্চেনগুলো আছে বা ইনঅর্গানিকের কোশ্চেনগুলো আছে, সেগুলো আমরা সলভ করে নিই। আর কমন কোশ্চেনগুলো কিন্তু আমরা স্কিপ করবো। আর যেহেতু আগে আলোচনা হয়েছে, তো কমন কোশ্চেনগুলো আমরা স্কিপ করে যাবো। এসে দেখো ফার্স্ট কোশ্চেনটা 4 দাগে কি ছিল দেখে নিই। তো ফার্স্ট কোশ্চেন ছিল, দেখো NaCl ক্লাসের একক কোষে 4টি Na+ ও 4টি Cl- আয়ন উপস্থিত থাকে যদি উক্ত একক কোষের বাহুর দৈর্ঘ্য 5.64 অ্যাংস্ট্রম হয়, তবে NaCl ক্লাসের ঘনত্ব। এটা একটা ভালো কোশ্চেন দিয়েছে। তাহলে অ্যান্সারটা এরকম হবে যে 4টি Na+ ও 4টি Cl- আয়ন একটি একক কোষে উপস্থিত থাকে। তবে একক কোষের মোট কণার সংখ্যা কোথায় হলো 4। দেখো NaCl আমরা জানি FCC ইউনিট সেল গঠন করে। হ্যাঁ, তাহলে কর্নারে যদি তোমার কি থাকে বলো, কর্নার অ্যাটমগুলো যদি Na+ দ্বারা অকুপাই থাকে, Cl- গুলো ফেসে থাকবে বা অল্টারনেটিভ ভাবে এরা উপস্থিত থাকতে পারে। তাই জন্য আমরা দেখছি যে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত পাচ্ছি বলো, 4। 4টে Na+ কি ঘিরে 4টে Cl- আছে। সরি, কোঅর্ডিনেশন নাম্বার এখানে আসবে। NaCl ক্লাস FCC আয়ন গঠন করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি Na+ ও 4টি Cl- উপস্থিত আছে। এই কারণে এটা আমরা বলছি এটা একটা FCC ক্লাস গঠন করে। FCC ক্লাসে মোট কণার সংখ্যা হচ্ছে 4টি। তাহলে আমরা ঘনত্ব নির্ণয়ের ফর্মুলার ক্ষেত্রে লিখতে পারি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু Z ইন্টু M বাই AQ ইন্টু Na। ওকে, তো এখানে এখানে দেখো M বলছে NaCl এর আণবিক ওজন। তাহলে NaCl এর আণবিক ওজন মানে 23 প্লাস 35.5, এটা আসে 58.5। ওকে, এ বলেছে কত বলো, 5.64 অ্যামস্ট্রম বা 5.64 × 10⁻⁻8 সেন্টিমিটার। ওকে, যদি ভ্যালুগুলো বসানো হয় তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি
এখানে রো ইজ ইকাল টু এখানে আসবে 4 ইন্টু 58.5 ডিভাইড 5.64 10 to the power minus 10 minus 8 the whole cube multiply 6.022 10 to the power 23 এটা করলে আসছে 2.16 গ্রাম পার সেন্টিমিটার কিউব। উক্ত NaCl ক্লাসের ঘনত্ব কত পেলাম ক্যালকুলেশন করে 2.16 গ্রাম পার সেন্টিমিটার কিউব। পরের কোশ্চেন দেখো, অথবা কোশ্চেন দিয়েছে যে স্কটকি ও ফ্রেঙ্কেল দুটি পার্থক্য লেখো। এই কোশ্চেনটা আমাদের আগে ডিসকাস হয়েছে, আমরা এটা স্কিপ করছি। একটি কেলাসাকার আয়নীয় যৌগের উদাহরণ দাও যেখানে স্কটকি ও ফ্রেঙ্কেল উভয় ধরনের ত্রুটি দেখা যায়। অ্যান্সার কি হবে, এটাও আগে ডিসকাস হয়েছে। অ্যান্সার কি হবে, AgBr। আরেকটা কথা বলি, স্কটকি ও ফ্রেঙ্কেল দুটির ডিফেক্ট যখন আমরা পার্থক্য লিখছি, দুটোর ডেফিনেশন লিখব, দুটোর ঘনত্বের কথা বলবো, আর দুটোতে ক্যাটায়ন ও অ্যানায়নের আকারের পার্থক্য কি হয় এবং কোঅর্ডিনেশন নাম্বার কি হয় সেই ব্যাপারটা উল্লেখ করব। ঠিক আছে, তাহলে স্কটকি ডিফেক্টে কি হবে বলো, ঘনত্বের হ্রাস ঘটে। ফ্রেঙ্কেল ডিফেক্টে কি হবে বলো, ঘনত্ব একই থাকে। ওকে, আর দুটোর ডেফিনেশন আমরা দেবো এবং দুটোর ক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়ন আকার সম্বন্ধে আমরা বলবো। প্রত্যেকের বইতে আছে এটা, তোমরা আগেও ডিসকাস করা হয়েছে, সেখান থেকে তোমরা পেতে পারো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে দেখো, একটি দ্রবণের মোলারিটি বলতে কি বোঝায়। এই কোশ্চেনটা আগেও ডিসকাস হয়েছে। যাই হোক, এখানে আমরা লিখতে পারি প্রতি 1 কেজি দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে তাকে উক্ত দ্রবণের মোলালিটি বলে। তাহলে মোলালিটি সমান লিখবো আমরা দ্রাবের মোল সংখ্যা ইন্টু 1000 ডিভাইড দ্রাবকের ওজন গ্রাম এককে। বা এখানে লিখছি N2 ইন্টু 1000 বাই W1, এটা গ্রামে। 2 মানে কাকে বোঝাচ্ছে বলো, সলিউট বা দ্রাবক। 1 কাকে বোঝাচ্ছে, সলভেন্ট। বইতে A আর B ভাবেও দেওয়া আছে, যেটা তোমার সুবিধে সেটা করবে। এখানে লিখছি W2 ইন্টু 1000 ডিভাইড M2 ইন্টু W1। ঠিক আছে, এটা হচ্ছে মোলালিটির গাণিতিক সমীকরণ। এটা আমরা এই পর্যন্ত লিখে দেব। তাহলে প্রতি 1 কেজি দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে তাকে উক্ত দ্রবণের মোলালিটি বলে। এটা লিখলাম। পরেরটা জিনিসটা দেখো যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইউরিয়ার জলীয় দ্রবণের মোলালিটি কত বলেছে দেখো। আমরা জানি যে ভ্যান হফের অভিস্রাবণ চাপের সূত্র থেকে পাই পাই ইজ ইকুয়াল টু CRT ইনটু I, বা পাই ইজ ইকুয়াল টু W2 RT ইনটু I বাই
m2 ইন্টু ভি, তাহলে এখানে আই হচ্ছে 1, ওকে, ভি হচ্ছে লিটার এককে আয়তন। তাহলে এখানে বলতে দেখো 25 ডিগ্রি উষ্ণতায় এখানে মোলার মোলার কথাটা বলা ছিল, তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, পাই ইজ ইকুয়াল টু 0.02 মাল্টিপ্লাই টেম্পারেচার কত বলেছি বলো, 25 প্লাস 273 298, আর এর ভ্যালু বলেছে 0.082 298, এটা মাল্টিপ্লাই করলে যা আসে ক্যালকুলেট করে লিখছি। দেখো এটা আছে কত, 0.49 atm, ওকে। উক্ত দ্রবণের অভিসরণ চাপ কত পেলাম, 0.49 atm। এইটা লেখার দরকার নেই যখন, যেহেতু এটা মোলালিটি বলা আছে, ঠিক আছে। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই, কোশ্চেনটা লিখে আমরা আসি। পরের কোশ্চেনগুলো এমন ছিল, দেখো আমরা 4-এর সির অথবা কোশ্চেনটাকে দেখি, তারপর এর কোশ্চেনটা আসে। তারপর এখানে বলেছে লবণ সেতু কি, তাহলে আমরা যেটা লিখতে হবে আমাদের, যে ক্যাটায়ন ও অ্যানায়ন গতিবেগ সমান এরূপ কোনো উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, যেমন KCl, KNO3, NH4, NO3 ইত্যাদি গাঢ় দ্রবণে সামান্য পরিমাণ এগার এগার মিশ্রিত করে উত্তপ্ত করার পর দ্রবণটিকে একটি ইউ আকৃতির কাঁচের নলের মধ্যে ঢেলে শীতল করলে দ্রবণটি জেলির মতো জমে যায়। এভাবে প্রাপ্ত সিস্টেমটিকে লবণ সেতু বলে। ওকে, কি কাজ, দুটো অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করা, আর দুটো অর্ধকোষের তরল যাতে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যাতে মিশে না যায়, এটা হচ্ছে লবণ সেতু। ওকে, তো এখানে আমরা দেখছি দুটো অর্ধকোষের তরল যাতে মিশে না যায়, এই একটা কাজ। দুটো অর্ধকোষের তড়িৎ প্রসমতা বজায় রাখা। আর বলছে দেখো এখানে যে বৈশিষ্ট্য কি হবে লবণ সেতু, এখানে ক্যাটায়ন ও অ্যানায়ন গতিবেগ সমান হবে, এবং এখানে যে দ্রবণ থাকবে তার সঙ্গে লবণ সেতুতে উপস্থিত যে তড়িৎ বিশ্লেষক পদার্থগুলো নিয়েছি তাদের কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। ফাংশন যদি তোমাদের লিখতে পারো, তাহলে দুটি অর্ধকোষকে সংযোগ করা, দুটি অর্ধকোষের তড়িৎ প্রসমতা বজায় রাখা, দুটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটতে না দেওয়া, আর একটা লিকুইড জাংশন পোটেনশিয়াল কম হয়। ওকে, এই হচ্ছে ব্যাপার। আমরা এই কটা ফাংশন আমরা এখানে লিখব। পরের কোশ্চেন দেখো, আমাদের দিয়েছে যে অথবা কোশ্চেনটা দিয়েছে যে অথবা কোশ্চেন যেটা ছিল যে Zn সলিড Ni2 প্লাস অ্যাকোয়াস অ্যারো Zn2 প্লাস অ্যাকোয়াস প্লাস Ni সলিড। তাহলে এখানে আমাকে ইএমএফ গণনা করতে বলেছে, মানে ই নট গণনা করতে, যেহেতু এদের কনসেন্ট্রেশন গুলো বলা নেই, তাই জন্য আমরা কি করবো বলো, সবার কনসেন্ট্রেশন ইউনিটি ধরবো, একক ধরবো, ধরে আমাকে এখানে ইউনিট ধরলে কি হবে, ই নট সেলই পাবো। আমাকে ই নট সেল গণনা করতে বলেছে। ই নট সেল গণনা করার আগে কোষের যে প্রকাশ হবে সেটা আমাকে দেখতে হবে। দেখো এখানে জিঙ্ক কি ছিল বলো, একা আছে, তাহলে এর জারণ অবস্থা কত হবে, 0। এখানে জিঙ্কের জারণ অবস্থা কত বলো, +2, 0 থেকে +2, জারণ সংখ্যা বেড়েছে, এটা হবে অক্সিডেশন। আবার দেখো নিকেল এখানে আছে +2, আর নিকেল এখানে 0 অক্সিডেশন স্টেটে আছে, এই ব্যাপারটা হবে রিডাকশন। ওকে, কোষের প্রকাশ কিভাবে লিখবো, কোষের
কোষের প্রকাশ কিভাবে লিখবো বলো? তাহলে আমাকে শর্ট ব্রিজ আঁকবো। বাবু লেফট সাইডে কি থাকে বলো? অ্যানোড থাকে, এটা খেয়াল রাখতে হবে। লেফট সাইড থাকে অ্যানোড, এটা থাকে ক্যাথোড। অ্যানোডে কি হয় বলো? অক্সিডেশন হয়। তাহলে এখানে লিখবো আমরা জিঙ্ক স্ল্যাশ Zn2 প্লাস। এবার দেখো এখানে কি থাকে বলো? Ni2 প্লাস টু নিকেল হলো। তাহলে এখানে E0 সেল ইজ ইকুয়াল টু E0 রাইট মাইনাস E0 লেফট। দেখো দুটোরই আমার এখানে কিসে বলা আছে বলো? 2 প্লাস থেকে 0 বিজয়ন বিভাগে বলা আছে। এটার ক্ষেত্রেও তাই, দেখো 2 প্লাস থেকে 0 বিজয়ন বিভাগে বলা আছে। এখানে কি লিখলাম সেটা বড় কথা নয়, হ্যাঁ এখানে কাকে কাকে লিখলাম সেটা বড় কথা। ওকে, তাহলে এখানে Zn থেকে Zn2 প্লাস, তাহলে তোমার কনফিউশন হতে পারে, এই কনফিউশনে যাবো না, কাকে লিখেছি সেটা বড় কথা। তাহলে দেখো এখানে নিকেলকে লিখেছি ক্যাথোডে, মানে রাইটে লিখেছি নিকেল, তার প্রমাণ বিধান বিভবের মান কত বলেছে এখানে? মাইনাস 0.25 মাইনাস ছিল। লেফটে কাকে লিখেছিল? জিঙ্ক, তার ভ্যালু কত ছিল বলো? মাইনাস 0.76। এখানে আসছে মাইনাস 0.25 প্লাস 76.76, এটা কত আসছে বলো? 0.51 ভোল্ট। লক্ষ্য কোষের তড়িৎচালক বল বা ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স এর মান কত পেলাম বলো? 0.51 ভোল্ট পেলাম। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই, যে তুল্যাঙ্ক পরিবাহিত ও আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে। তুল্যাঙ্ক পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। তাহলে ফার্স্ট বলছে কোষ ধ্রুবক কি, এটা আসছি পরে। তুল্যাঙ্ক পরিবাহিত ও আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি, মনে করি VML তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে এক, এখানে লিখছি 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে। তাহলে দেখো, তাহলে VML দ্রবণের পরিবাহিতা কি? VML দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কি? আমরা ওই দ্রবণের তুল্যাঙ্ক পরিবাহিতা বলবো। তাহলে এখানে ল্যামডা ইকিউ ইকুয়াল টু ভি ইনটু কাপ্পা কতটা হবে? ওকে, এবার দেখো আমরা এইভাবে আসছি, এটা লেখা হয়ে গেলে বলো, তাহলে VML দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে
1 ml দ্রবণে কত দ্রবীভূত আছে বলো, 1/v। আর 1000 ml দ্রবীভূত কত আছে বলো, 1000/v ইন্টু 1। এই কথাটাকে আমরা বলছি নর্মালিটি, যে 1000 ml দ্রাবকে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে উক্ত দ্রবণের নর্মালিটি বলে। তাহলে আমরা লিখছি নর্মালিটি ইজ ইকুয়াল টু 1000 ইন্টু 1/v, বা এখানে v ইজ ইকুয়াল টু 1000 বাই নর্মালিটি। ওকে, দেখো আমরা ল্যামডা ইকিউ ইজ ইকুয়াল কি পেয়েছিলাম, তুল্যাঙ্ক পরিবাহের কাপ/v পেয়েছিলাম। v এর জায়গায় যদি লিখি কাপ/1000 বাই নর্মালিটি। ওকে, ল্যামডা ইকিউ ইজ ইকুয়াল টু এটা পেলাম। এটি হলো তুল্যাঙ্ক পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক স্থাপন। ওকে, নেক্সট বলতে দেখো কোষ ধ্রুবক কাকে বলে। তাহলে একটি নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে এইগুলোকে আমরা বলছি তড়িৎদ্বার। এখানে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ রাখা আছে, তাহলে এগুলোকে আমরা বলছি তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলছি। লেফটে যেটা থাকবে সেটা আমরা বলছি অ্যানোড, এটা ক্যাথোড। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল যতটা ডোবানো আছে সেটাকে আমরা এ ধরছি, আর এইটার দুটোর মধ্যে দূরত্ব এটাকে আমরা বলছি এল। তাহলে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের বা তড়িৎ বিশ্লেষ্য যে পাত্রে করা হয়, হ্যাঁ, সেই পাত্রে অবস্থিত দুটো তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব ও তড়িৎদ্বারের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা কি বলবো বলো, কোষ ধ্রুবক বলবো। তাহলে কোষ ধ্রুবক কি বলছে, L/A, অর্থাৎ দুটি তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব, দুটি তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব ও তড়িৎদ্বারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই দুটোর অনুপাতকে আমরা পাচ্ছি কি বলি বলো, কোষ ধ্রুবক। এটাকে আমরা বলি কোষ ধ্রুবক, L/A। ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাই। তড়িৎ বিশ্লেষ্য করা হয় যে পাত্রে, সেটা বলছে ভোল্টামিটার। ওকে, তড়িৎ বিশ্লেষ্য যে পাত্রে করা হচ্ছে সেই পাত্রে অবস্থিত দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব ও তড়িৎদ্বারের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাতকে আমরা বলছি কোষ ধ্রুবক। ক্লিয়ার? তোমাদের যদি এখানে একক বলে তাহলে সেন্টিমিটার ইনভার্স হবে, সিজিএস হলে মিটার, এসআইতে হলে মিটার ইনভার্স হবে। ক্লিয়ার? আমরা পরের কোশ্চেন চলে যাই। দেখো পরের দুটো কোশ্চেন দেখো, স্পাইজেল কি, স্টিল প্রস্তুতিতে স্পাইজেলের ভূমিকা কি, জিঙ্ক ব্লেড আকরিক কে কার্বন বিজারণের আগে তাপজারিত করা হয় কেন, সমিত সমীকরণ লেখো। এটা দেখো আমরা SC 271 পার্ট 2 এটাতে আমরা আলোচনা করেছি, এই জন্য আমরা এটা স্কিপ করছি কোশ্চেনটা। ওকে, আমরা পরের কোশ্চেনটা লিখে নিই। আর দেখো এই দুটো কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের অসুবিধা হয় তাহলে জানাও, তাহলে আমি এর অ্যান্সারটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। পরের কোশ্চেনটা আমরা চলে যাই।
দেখো পরের কোশ্চেন এরকম ছিল, ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌল দুটির পার্থক্য লেখো। মৌলের দুটি পার্থক্য লেখো। তাহলে ল্যান্থানাইট মৌল ও অ্যাক্টিনাইট মৌলগুলোর পার্থক্য যদি আমরা লিখি, তাহলে সারি বরাবর পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পারমাণবিকের আকারের হ্রাস নিয়মিত হয় না, তবে আয়নীয় ব্যাসার্ধের হ্রাস নিয়মিত ঘটে। আর এটার ক্ষেত্রে দেখো, সারি বরাবর পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ ও আয়নীয় ব্যাসার্ধ উভয়ই নিয়মিতভাবে হ্রাস পায়। পরের কোশ্চেন দিয়েছে, +3 জারণ স্তর ছাড়াও +2, +4 জারণ স্তরে যৌগ গঠন করে। এখানে দেখো +3 জারণ স্তর ছাড়াও +4, +5, +6, +7 স্তরে যৌগ গঠন করে। থার্ড, জটিল যৌগ গঠনের প্রবণতা খুব কম। এটার ক্ষেত্রে দেখো জটিল যৌগ গঠনের প্রবণতা খুব বেশি। এবার বলছে পরের কোশ্চেন, KMnO4 কে রঙিন বোতলে রাখা হয় কেন? কারণ বলছে দেখো KMnO4 বিয়োজিত হয়ে পটাশিয়াম ম্যাঙ্গানেট বা K2MnO4 এ ধীরে ধীরে পরিণত হয়। তাই জন্য কি আমরা রঙিন বোতলে রাখি। তাহলে আলোর উপস্থিতিতে তাহলে KMnO4 এটা আলোর উপস্থিতি কি হবে বলো, K2MnO4 এ চেঞ্জ হয়। হ্যাঁ, এটা আলোর উপস্থিতিতে। তাহলে আলোর উপস্থিতিতে ধীরে ধীরে KMnO4 K2MnO4 এ পরিবর্তিত হয়। তাই আমরা KMnO4 কে রঙিন বোতলে রাখি। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো 4-এর F এর কোশ্চেনগুলো আমরা আলোচনা করি। যে ইথাইল ক্লোরাইড KCN এর বিক্রিয়া করে প্রধানত ইথাইল সায়ানাইড উৎপন্ন করে, কিন্তু AgCN এর সাথে বিক্রিয়ায় ইথাইল আইসোসায়ানাইড উৎপন্ন করে কেন? এখানে ইথাইল আমরা লিখি অ্যানসারটা এরকম, CH3 CH2Cl, এটাকে আমরা KCN অ্যালকোহল, তাহলে CH3 CH2CN হবে। আর সেম এটাকে আমরা দিচ্ছি AgCN অ্যালকোহল, আর এখানে CH3 CH2NC কেন হবে এটা কথা বলছি। এটা কেন হয় এটা ওকে ব্যাখ্যা করতে বলছে। দেখো যে এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, CN- একটা অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। এটা এই কোশ্চেনটা আগেও আমাদের আলোচনা হয়েছে। CN- একটা অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। তাহলে এই সি সেন্টার থেকেও বন্ড করতে পারে, আবার এন সেন্টার থেকেও বন্ড করতে পারে। এই কার্বন সেন্টারের ইলেকট্রোনেগেটিভিটি কম বলে এটাকে আমরা বলছি সফট সেন্টার, আর এটাকে বলছি হার্ড সেন্টার। ওকে, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ওখানে লোন পেয়ার আছে, ওটাকে আমরা বলছি হার্ড সেন্টার। দেখো CH3 CH এখানে Cl আছে, ক্লোরিনের লোন পেয়ার আছে। তাহলে K+ এর উপস্থিতিতে কার্বন ক্লোরিনের পোলারাইজেশন অত বেশি হয় না, কারণ এটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে না। তাহলে এই কার্বন সেন্টারটা তখন সফট সেন্টার হিসেবে থাকে। ওকে, তাই জন্য সফট সেন্টার থ্রু দিয়েই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে থাকে। তাহলে এখানে যে বিক্রিয়াটা পদার্থ পাই সেটা হচ্ছে CH3 CH2CN। তাহলে এটা সফট সেন্টার, এটা সফট সেন্টার, এটা সফট সেন্টার,
এটাও সফট সেন্টার। এখানে সফট ইন্টারঅ্যাকশন হয়। ওকে, সফট ইন্টারঅ্যাকশন হয়। আমরা হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করছি। তো এখানে এটা সফট সেন্টার থাকে, এটাও সফট সেন্টার। এখানে নিউক্লিওফাইল কার্বন সেন্টার থ্রু দিয়ে এসে এটাতে যুক্ত হয়, তাই জন্য আমরা প্রোডাক্টটা কি পাই বলো, অ্যালকিল সায়ানাইড পাই। কিন্তু যদি এটা Ag+ এর উপস্থিতিতে ঘটে তাহলে আমরা কি লক্ষ্য করব, Ag+ একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। তো Ag+ এটা কি হিসেবে কাজ করবে, লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। এই বন্ডটা যখন পোলারাইজড হয়ে যাবে, পোলারাইজড হবে এই বন্ডটা, তাহলে পোলারাইজড হলে কার্বন সেন্টারটা তখন কিছুটা হলেও পজিটিভ আধানগ্রস্ত হবে। তাহলে কার্বন সেন্টারটা তখন আর সফট সেন্টার থাকছে না, এটা কি সেন্টারে তৈরি হচ্ছে বলো, হার্ড সেন্টারে পরিণত হয়। এবার দেখো নিউক্লিওফাইল হিসেবে কি আছে, সায়ানাইড। তাহলে নাইট্রোজেনটা হার্ড সেন্টার, এখন নাইট্রোজেনের থ্রু দিয়ে এটা কি হয় বলো, সাবস্টিটিউশনটা হয়। তাহলে আমরা তখন লিখি এটা CH3 CH, এটা লিখি আমরা NC। ওকে, এভাবে আমরা লিখি। তাহলে কেন এটা হয়, এটা হার্ড সেন্টার, এটা নাইট্রোজেনটা হার্ড সেন্টার, তাহলে এখানে হার্ড ইন্টারেকশন হয়, এই জন্য এই প্রোডাক্টটা আমরা পেয়ে থাকি। পরেরটা বলেছে দেখো আমাদের RH নোমেনক্লেচার করতে বলেছে পরেরটাতে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু আগে লিখে, মানে ইথাইল ক্লোরাইড KCN এর সঙ্গে বিক্রিয়া প্রধানত এটা আগে লিখে একটা পেপারে করা হয়েছে, এই জন্য আমি এটা শুধু বুঝিয়ে দিলাম, এটার অ্যান্সার আমি পুরোটা লিখলাম না, পরে বুঝিয়ে দিলাম। তো RH নোমেনক্লেচার লিখতে বলেছি, কেমন হবে বলো, তাহলে এটা এরকম আছে C2H5, এটা Cl, এটা OH, এটা হাইড্রোজেন। তাহলে এটা এইভাবে আছে, ব্যাকা আছে, এটাকে টেনে সোজা করবো, এটা C2H5, এটা Cl। ওকে, তাহলে এটা যে বোল্ড লাইন যেটা আছে সেটা এই ব্যাকার উল্টো দিকে যাবে। এটা টেনে যদি সোজা করি তাহলে দেখবো এই বোল্ড লাইন যেটা আছে সেটা এই ব্যাকার রাইট সাইডে আসবে, এটা আসলো OH, এটা আসলো হাইড্রোজেন। এবার আমাকে করতে হবে নাম্বারিং। দেখো নাম্বারিং করতে গেলে আমাকে প্রায়োরিটি অর্ডার দেখতে হবে, মানে এই কার্বন সেন্টারটার সঙ্গে যে যে অ্যাটমগুলো আছে তার কার হচ্ছে অ্যাটমিক মাস সবচেয়ে বেশি। তাহলে এখানে ক্লোরিন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে। তাহলে এখানে আমরা জানছি যে ক্লোরিনের অ্যাটমিক মাস সবচেয়ে বেশি, ক্লোরিন 1 নম্বর প্রায়োরিটি পেল। অক্সিজেন তারপরে অ্যাটমিক মাস কত বলো, 16, তো অক্সিজেন 2 নম্বর প্রায়োরিটি পেল। এবার বলছি দেখো কার্বন 3, তারপর এটা হাইড্রোজেন 4। এবার আমাকে কি করতে হবে, 4 নম্বর গ্রুপটাকে ভার্টিক্যালি আনতে হবে, আমরা ডাবল ইন্টারচেঞ্জ করব। ওকে, তাহলে এটা কি পাবো বলো, এটা C2H5, এটা H, এখানে আসবে OH, আর এখানে আসবে Cl। তাহলে 1 2 3, তাহলে 1 2 3 এরকম আসছে। তো এটা ক্লকওয়াইজ আমরা পাচ্ছি 1 2 3, এটা হবে আর কনফিগারেশন। তাহলে আমরা সেটা লিখবো কিভাবে, দেখো এটাকে আমরা
এটাকে আমরা লিখছি CH3 CH2 C, এটা OH, এটা Cl, এটা হাইড্রোজেন। এখানে আসছে 1 2 3, এখানে 1R 1 ক্লোরো, ওকে, প্রোপান 1 অল, 1R 1 ক্লোরো প্রোপান 1 অল, এটা হচ্ছে এর ইম্প্রেগনেন্ট হবে। ক্লিয়ার? আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন ও ক্লোরিনের বিক্রিয়ায় পুরো সমীকরণ লেখো। তাহলে এখানে বলছে দেখো বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া CH4, এখানে Cl2 আর H নিয়ে নেব বা সূর্যালোক দেব। তাহলে আমরা লিখবো এইভাবে, একটা একটা হাইড্রোজেনকে আমরা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করব। প্রথমটা হবে দেখো, এবার ভেঙে লিখবো এটা, তারপরে আবার দেখো Cl2 H নিউ, আর একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। আবার দেখো এখানে Cl2 H নিউ, আর একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। তারপরে আসছে দেখো Cl2 H নিউ, তাহলে আরেকটা ক্লোরিন হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত হবে। আমরা এই পুরো কথাটা কিন্তু এভাবে তোমাকে লিখতে হবে। ওকে, এখানে মেকানিজম নেই, দরকার নাই, এভাবে লিখলেই হবে। হ্যাঁ, ক্লোরিনটা তুমি 1 মোল বা এক্সেস দিতে পারো, এক্সেস দিলেই ঘটনা ঘটবে। 1 মোল দিলে স্টেপ ওয়াইজ এখানে 1 মোল লিখবে, ওকে, এটাও 1 মোল লিখবে, এটাও 1 মোল লিখবে, এটাও 1 মোল লিখবে, ওকে। আর যদি একবার লিখতে চাও তখন তুমি এক্সেস লিখে দেবে, অসুবিধা নেই। পরেরটা দেখো DDT পুরো নাম লিখতে বলেছে, তো এখানে কি হবে, DDT স্ট্রাকচার আমরা সবাই জানি, ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এটা হবে তোমার DDT। এই কোশ্চেনটা অনেকবারই এসেছে, DDT কিভাবে তৈরি করা হয় এটা খেয়াল রেখো, এবছর এটা একটা ইম্পর্টেন্ট টেস্ট পেপারে অনেকগুলো পেজেই কিন্তু এই কোশ্চেনটা এসেছে। তো DDT প্রিপারেশন ছিল, এখানে DDTর পুরো নাম দিয়েছে, ওকে, এই ব্যাপার প্রত্যেকটা পেজে প্রায় এই কোশ্চেনটা এসেছে। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে দিয়েছে দেখো ফেনলকে কিভাবে শনাক্ত করা হয়। তারপরে কোশ্চেন দিয়েছে একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে ফেনল প্রস্তুত করো, এখানে উপজাত পদার্থ অ্যাসিটোন। ওকে, দুটো কোশ্চেনই ভালো কোশ্চেন দিয়েছে। দেখো আমরা অ্যান্সারটা এভাবে লিখছি যে ফেনল, এখানে নিউট্রাল ফেরিক ক্লোরাইড সলিউশন দেব, হ্যাঁ, এটা প্রশম ফেরিক ক্লোরাইড সলিউশন দেব, দিলে এটা দেখো Fe বা এখানে সোডিয়াম পেরক্সাইড ওটা নিতে পারো, O মাইনাস Na প্লাস, তো FeO পুরোটা হোল 6 আর উপরে 3 মাইনাস, এটা হবে বেগুনি বর্ণের যৌগ। ওকে, তাহলে অ্যারোমেটিক অ্যালকোহলকে আমরা এভাবে শনাক্ত করতে পারি।
নিউট্রাল বা পশম এফিসিয়েন্সি সলিউশন যোগ করলে বেগুনি বর্ণের আমরা জটিল যৌগ পাবো। এবার বলছি দেখো পরেরটা যে একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে ফেনল প্রস্তুত করে যেখানে উৎপাদিত পদার্থ অ্যাসিটোন। তাহলে আমরা এটা কি নিতে পারি বলো? কিউমিন নিতে পারি, এটা অনেকবারই আলোচনা করা হয়েছে। এটা NaOH O2, তাহলে কিউমিন হাইড্রো পারঅক্সাইড ফর্মেশন হবে, C বন্ড O বন্ড H, এটা CH3, এটা CH3, এটা ডাইলুট H2SO4, আর এখান থেকে আমরা পাবো ফেনল, বেঞ্জিন রিং উপরে OH প্লাস অ্যাসিটোন। এর মেকানিজমও কিন্তু বলা আছে, তোমরা দেখো কিউমিন হাইড্রো পারঅক্সাইড থেকে কিভাবে ফেনল অ্যাসিটোন পাওয়া যায় তার মেকানিজমের উপর একটা ভিডিও দেওয়া আছে। ওকে, নেক্সট বলছি আমি কিভাবে পরিবর্তিত করবে ফেনল থেকে স্যালিসালডিহাইড। এটা হয়েছে তো, ফেনল থেকে স্যালিসালডিহাইড কিভাবে এটা করবে। তাহলে আমরা রায়মার্টিমান রিঅ্যাকশন করব। ফেনল, এখানে NaOH, অ্যালকোহল আর ক্লোরোফর্ম দেবো। তাহলে এটা O মাইনাস Na প্লাস CHCl2 প্লাস এটা O মাইনাস Na প্লাস CHCl2, এটা মুখ্য বিক্রিয়াজাত হবে বা মেজর হবে এটা, আর এটা হবে মাইনর। এবার এটা হাইড্রোলিসিস করব, তাহলে এটা আমি পাবো এটা OH, এটা CHO, আর এটা OH, এটা CHO, এটা হবে মেজর প্রোডাক্ট। ওকে, স্যালিসাইলিক অ্যাসিড বলেছে, তো আমরা স্যালিসালডিহাইড বলেছি, তাহলে আমরা এটাই লিখব, এটাই হচ্ছে স্যালিসালডিহাইড। নেক্সট বলতে দেখো ফেনল থেকে পিট্রিক অ্যাসিড বানাতে বলেছে। এখানে একটা কোশ্চেন আছে যে এখানে ইলেকট্রোফাইল কে, তাহলে ডাইক্লোরোকার্বিন হলো এখানে ইলেকট্রোফাইল, ডাইক্লোরোকার্বিন হলো এখানে ইলেকট্রোফাইল। ওকে, তো ফেনল থেকে পিট্রিক অ্যাসিড কিভাবে বানাবো দেখো। প্রথমে আমরা ফেনলে একটা SO3 গ্রুপ ইন্ট্রোডিউস করব। তাহলে এখানে কনসেন্ট্রেটেড H2SO4 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে সেকেন্ড পজিশন বা ফোর্থ পজিশনে কি আসছে বলো? SO3H গ্রুপ আছে। কেন? এখানে ওইচটা অর্থোপ্যারা ডাইরেক্টিভ, এখানে আমরা কনসেন্ট্রেটেড HNO3 দেবো আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এটা পাবো, এটা OH, এটা NO2, এটা NO2, এটা NO2, এটা হবে পিট্রিক অ্যাসিড। ওকে, আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। দেখো পরের কোশ্চেনটা আমরা করে নিই। অ্যামোনিয়া অপেক্ষা মিথাইলামিন তীব্র ক্ষার কেন আমরা আসছি, তার আগে একটা কোন নিম্নলিখিত বিকারকগুলি শনাক্ত করো। তাহলে এখানে তো বলো দেখতেই পাচ্ছি এটা কি আছে বলো, K+। তাহলে এখানে কি লিখবো? অ্যালকোহলীয় KOH বা ইথানলীয় KOH লিখবো। ওকে, তাহলে এখানে কোন গ্রুপ এসছে বলো? বইতে এখানে কিন্তু H ছিল টেস্ট পেপারে, খেয়াল রেখো। এখানে R লিখেছি, এখানে R বন্ড X দেবো। ওকে, আর এখানে দুটো কি হবে বলো? একটা হবে
সি ডবল ও কে, এটা প্লাস আর বন্ড NH2, একটা কি পাবো 1 ডিগ্রি অ্যামিন পাবো। ওকে, আর পটাশিয়াম টেরিথালেট এটা আমরা পাচ্ছি। পরেরটা বলছে দেখো, অ্যামোনিয়ার অপেক্ষা মিথাইল অ্যামিন তীব্র ক্ষার কেন? দুটোরই আমরা কনজুগেট অ্যাসিড আমরা ড্র করব। দুটোরই আমরা এখানে কি ড্র করব বলো, কনজুগেট অ্যাসিড। তাহলে NH3 প্লাস H প্লাস, এখানে NH4 প্লাস হবে। দেখো আর বন্ড NH2 প্লাস H প্লাস, আর বন্ড NH3 প্লাস হবে। এই দুটো ঘটনা আমরা দেখলাম। তাহলে এগুলোকে আমরা বলছি বেস, এটাকে আমরা বলছি কনজুগেট অ্যাসিড 1। তাহলে এখানে মিথাইল ছিল, আর এখানে কি লিখবো তাহলে CH3। যদি তোকে ইথাইল অ্যামিন থাকতো তাহলে একই কথা হতো, হ্যাঁ, এটা Ca2। তাহলে এখানে বেস। এবার বলছে দেখো যে Ca1 Ca2 বা অনুবন্ধী ক্ষার CH3 গ্রুপের প্লাস আই প্রভাবের জন্য সুস্থির হয়, কিন্তু এইরকম স্টেবিলিটি ফ্যাক্টর বা সুস্থিরতা Ca1 এ লক্ষ্য করা যায় না। ওকে, কারণ এখানে সবগুলোই হাইড্রোজেন আছে, এখানে সবগুলোই কি আছে বলো, হাইড্রোজেন আছে। আর এটার ক্ষেত্রে কি আছে, একটা CH3 গ্রুপ আছে। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি প্লাস আই প্রভাবের জন্য N কেন্দ্রের প্লাস চার্জ সুস্থির হচ্ছে, কিন্তু এখানে এরকম কোনো এফেক্ট দেখতে পাচ্ছি না। তাহলে যে বেসের কনজুগেট অ্যাসিড যত বেশি সুস্থির হবে, সেই বেসটা তত বেশি ক্ষারীয় হবে। তাহলে এখানে বেস 2 যেটা বলছি, তার কনজুগেট অ্যাসিড 2 মিথাইল গ্রুপের প্লাস আই প্রভাবের জন্য সুস্থির। এই জন্য মিথাইল অ্যামিন অধিক ক্ষারীয়। কার থেকে বলো, অ্যামোনিয়ার থেকে। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে Cb1 এর এরকম কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। তাই জন্য আমরা বলতে পারি যে মিথাইল অ্যামিন অ্যামোনিয়া অপেক্ষা অধিক তীব্র ক্ষার। আমরা লাস্ট কোশ্চেনটা আমরা লিখে আসছি। দেখো পরের কোশ্চেন ছিল অ্যামাইনো অ্যাসিড জুটারায়ন কি? অ্যালানিনের জুটারায়ন গঠনটি দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম লেখো। দেখো অ্যামাইনো অ্যাসিড অণুতে আম্লিক COOH গ্রুপ ও ক্ষারীয় NH2 উভয় প্রকার গ্রুপ উপস্থিত থাকায় COOH গ্রুপ থেকে প্রোটন বিচ্ছিন্ন হয়ে একই অণুর অন্তর্গত NH2 গ্রুপের সাথে যুক্ত হয়। এর ফলে COOH গ্রুপ ও NH2 গ্রুপগুলি যথাক্রমে COO- ও NH3+ গ্রুপে পরিণত হয়। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের অণু আভ্যন্তরীণ লবণ গঠনের মাধ্যমে দ্বিমেরু আয়ন রূপে অবস্থান করে, একে জুটারায়ন বলে। ওকে, ডেফিনেশনটা এরকম হবে। আর কিভাবে তোমরা দেখাবে এটা, ধরো যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিডে যদি আমরা সংকেত লিখি NH2C, আলফা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের এই হাইড্রোজেন এখানে স্থানান্তরিত হবে,
ওকে, স্থানান্তরিত হয়ে এটা কি হবে বলো, একটা নির্দিষ্ট পিএইচ মানে কিন্তু এই ঘটনা ঘটবে, একটা নির্দিষ্ট পিএইচ মানে এই ঘটনা ঘটবে। এটা আমরা লিখবো সি, এটা সি ডাবল বন্ড ও, এটা ও মাইনাস, এটা NH3 প্লাস। এটা ডাইপোলার আয়ন বা দ্বিমেরু আয়ন রূপে কাজ করছে, এটাকে আমরা বলছি জুইটার আয়ন। ওকে, জুইটার আয়ন, এইচ হয়ে গেছে, জুইটার আয়ন। ওকে, বলছে দেখো অ্যালানিনের জুইটার আয়ন গঠনটি লেখো। তাহলে অ্যালানিন হলে এখানে কি লিখবো, এটা H, এটা CH3। ওকে, তো এখানে কি লিখবো বলো, H, এটা CH3। তাহলে অ্যালানিনের জুইটার আয়ন একটি নির্দিষ্ট পিএইচ কথা লিখবো, একটি নির্দিষ্ট পিএইচ মানে, তো এটা এই গঠন হবে। তাহলে এটা হচ্ছে অ্যালানিনের জুইটার আয়ন গঠন। ওটা দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম, এখানে কি হবে বলো, অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, একজন স্টুডেন্টের যেটা ডাউট ছিল যে সে বুঝতে পারছিল না কোনো কারণে হয়তো, যে ক্লোরোবেনজিনে AgNO3 দিচ্ছি, কোনো অদক্ষেপ পাচ্ছি না, কিন্তু বেঞ্জাইল ক্লোরাইডের ক্ষেত্রে এটা কেন পদক্ষেপ পাচ্ছি। ওকে, এটা ছিল আর এটা ছিল। দেখো এটা থেকে আমরা কি কার্বোক্যাটায়ন পাচ্ছি, এটা প্লাস, এটা থেকে দেখো এটা CH2 প্লাস আর প্লাস Cl মাইনাস, এটা প্লাস Cl মাইনাস। তাহলে এখানে এটা একটা sp কার্বন হয়ে গেছে, বেনজিন রিংয়ে sp কার্বন থাকা সম্ভব নয়, তাই জন্য বেনজিন রিং থেকে ক্লোরিন মুক্ত হয়ে এই কার্বোক্যাটায়নটা ফর্মেশন হওয়াটা সম্ভব না। sp কার্বন হলে কি এরকম ফ্লাইড হয়ে যাবে, সেটা তো এখানে সম্ভব না। বেনজিন রিং এর ক্ষেত্রে রিং স্ট্রাকচার এরকম ফ্লাইড হয়ে সম্ভব নয়, 180 ডিগ্রি কোণ আনা এখানে সম্ভব নয়। কিন্তু দেখো যদি বেনজাইলিক কার্বোক্যাটায়ন হয় তাহলে এটা কি হতে পারে বলো, যেটা 1 2 3 এটা রেজোনেন্স আসতে পারে, এটা CH2 প্লাস, এটা ক্লিয়ার। আবার দেখো এটা 1 2 3, তাহলে রেজোনেন্স যাদের অসুবিধা, রেজোনেন্স নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, ওটা তোমরা দেখো। এটা হলো, আবার দেখো 1 2 3 একে পজিটিভ চার্জ, 2 আর 3 ডাবল বন্ড, তাহলে নতুন যেটা হবে 1 আর 2 ডাবল বন্ড, 3 কি আসবে বলো, পজিটিভ চার্জ আসবে। তো এটা CH2, এখানে প্লাস চার্জ এরকম আসবে। আবার দেখো এটা 1 2 3, তাহলে এটা কি আসছে বলো, তাহলে এটা CH2 প্লাস। তাহলে এই কার্বোক্যাটায়ন বলছি, আর এটা বলছে কার্বোক্যাটায়ন, এই দুটোর মধ্যে বেনজাইলিক কার্বোক্যাটায়নটা রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, মানে সুস্থিতি আছে, এই ক্লোরিনকে লস করলেও এর খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু ক্লোরোবেনজিন যখন ক্লোরিনকে লস করে এই কার্বোক্যাটায়ন তৈরি করছে, সেটা হচ্ছে হাইলি আনস্টেবল। ওকে, তাহলে এই ক্লোরিনকে কি করবে না, মুক্ত করবে না। মুক্ত ক্লোরিন যদি না থাকে, সেটা সিলভারের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে না বলো, সাদা বর্ণের AgCl এর পদক্ষেপ দেবে না। মোট কথা আমার ক্লোরিন মুক্ত হয়ে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে তার স্টেবিলিটি কেমন, সেটা যদি ভালো স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয় তবে কার্বন সেন্টার থেকে ক্লোরিন মুক্ত হবে, এবং সেখানে যদি আমরা AgNO3 দ্রবণ রাখি তাহলে কি হবে বলো, আমরা AgCl এর সাদা পদক্ষেপ পাবো। এক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না,
কারণ এটা sp কার্বন, ক্লিয়ার। ছিল sp2, দেখো এটা কিন্তু ছিল sp2, একটা বন্ড খুলে গেছে, চেঞ্জ হয়েছে কি সেটা, ক্লিয়ার। আর এখানে ছিল এটা sp3, হয়ে গেছে কি বলো, এটা sp2। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে Sc268 এর 3 নম্বরের বড় কোশ্চেনগুলো আলোচনা করলাম। আগে দুটো ভিডিওর মাধ্যমে 5 নম্বরের ও এমসিকিউ 1 নম্বর ও 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। আমরা এই পর্যন্ত প্রায় 13 টেস্ট পেপার সলভ করলাম। দুটো টেস্ট পেপার মাঝে অল্প অল্প করে বাদ গেছে, যেটা আমি আশা করছি তোমাদের পরীক্ষার আগে আপলোড করে দেবো। আর দুটো পেপার আমরা করবো বলেছি, Sc241 আর Sc248, আমরা নেক্সট 1-2 দিনের ভেতরেই আমি আপলোড করে দেবো, ওকে। আর কাউন্সিলের পেপার খুব ইম্পর্টেন্ট, আর 2022 সালের কোশ্চেন, এই কটা তোমাদের পরীক্ষার আগে আমরা চেষ্টা করছি যেগুলো আপলোড করে দেওয়ার। হ্যাঁ, তাহলে আজকের এই পর্যন্ত রাখছি। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর পুরোনোরা তোমরা শেয়ার করো ভিডিওটা।